আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 7ম অধ্যায়ের কার্যপত্র সম্পর্কিত যে সমস্যাটি সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির যশোর বোর্ড 2025 সালের প্রশ্নটির এই সমন্বয় জাবেদা কিভাবে করতে হয় সহজে আলোচনা করব। কারণ কার্যপত্র সহজ করার অন্যতম শর্ত হচ্ছে সমন্বয় জাবেদা ভালো মতো পারা। সমন্বয় জাবেদা কেউ যদি ঠিক মতো পারে তার কাছে কার্যপত্র সহজ। সেই জন্য আমি এই যশোর বোর্ড 2025 সালের সমন্বয় জাবেদার সমাধান করে দিব, যাতে কার্যপত্র তোমাদের জন্য সহজ হয়। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। তো আমি প্রশ্নটা আংশিক উপস্থাপন করলাম। এখানে এই যে সমন্বয়গুলা এখানে 1 2 3 4টা সমন্বয় আছে। আবার সমন্বয়ের পাশে যেমন এখানে 1 নম্বরে বলা আছে অগ্রিম বীমা 3 বছরের জন্য, আর রেওয়া মিলে অগ্রিম বীমা ছিল 16,000 টাকা। রেওয়া মিলটা আনতে পারি না এখানে, কিন্তু রেওয়া মিলের আংশিক তথ্য আমি এখানে উপস্থাপন করেছি। আবার বছর শেষে মনিয়ারে মজুদ 1,000 টাকা, রেওয়া মিলে মনিয়ারে ছিল 3,000 টাকা। প্রদেয় নোটের উপর সুদ 5% ধার্য করতে হবে, আর প্রদেয় নোট রেওয়া মিলে দেওয়া আছে 83,000 টাকা, তাই না? এইগুলোর পরিপ্রেক্ষিতে আমরা এখন সমন্বয় জাবেদা করব। সমন্বয় জাবেদার ছক অঙ্কন করব। সমন্বয় জাবেদার ছক অঙ্কন করলাম। তো শিক্ষার্থীদের সহজ করার জন্য আরেকটা কথা আমি বলছি, সেটা হচ্ছে তোমরা যারা আমার সামনে আজকের এই ক্লাসটা দেখছো, যদি পারো সামনে যদি বই থাকে বইটা নিয়ে বসো, তাহলে অনেক সহজ হবে। তোমাদের সামনে যে এই সম্ভবত যশোর বোর্ড 2025 সালের প্রশ্নটা সামনে রেখে যদি তোমরা করো, বুঝো, তাহলে আরো সহজ হবে তোমাদের জন্য। তো যাই হোক, আমি এখন একটা একটা করে সমাধান করব। 1 নম্বর সমাধানে বলা আছে অগ্রিম বীমা 3 বছরের জন্য প্রদত্ত হয়েছে, রেওয়া মিলে অগ্রিম বীমা 16,000 টাকা। তো 3 বছরের জন্য যদি প্রদান করা হয়, আমরা তো 1 বছরের হিসাব করব, তাই না? তাহলে 16,000, এই যে লক্ষ্য করি, 16,000 ভাগ 3 সমান 5,333 টাকা। এটা নিয়ে জাবেদা করব। 3 দিয়ে ভাগ করে যে টাকাটা পেলাম, কারণ 3 বছরের জন্য বলেছে, সেই জন্য জাবেদা করব। বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট। টাকা লিখবো কত, এখানে কত হলো ক্যালকুলেটরে, এই 5,333 টাকা। 5,333 টাকা এটা লিখবো। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই জাবেদাটা হলো কেন, তাই না? কারণ এখানে বলেছে বীমা খরচ হয়েছে। কিভাবে খরচ হয়েছে? 3 বছরের জন্য বীমা আমরা চুক্তি করেছি এবং তাকে টাকা দিয়েছি 16,000 টাকা 3 বছরের জন্য। 1 বছর চলে গেছে, ওই 1 বছরের টাকা কাটা যাবে। 1 বছরের টাকা আমাদের খরচ হয়ে যাবে সম্পদের মধ্যে থেকে। খরচ বৃদ্ধি পেলে ডেবিট, সেজন্য বীমা খরচ ডেবিট। আর অগ্রিম বীমা রেওয়া ছিল, তো অগ্রিম বীমা ক্রেডিট। অগ্রিম বীমার মধ্যে থেকে খরচ হচ্ছে, সেজন্য বীমা খরচ ডেবিট। এবার 2 নম্বর সমন্বয়টা পড়ি। কি বলেছে? বছর শেষে মনিয়ারে মজুদ 1,000 টাকা, রেওয়া মিলে মনিয়ারি আছে 3,000 টাকা। বছর শেষে মনিয়ারি মজুদ মানে অব্যবহৃত মনিহারি। রেওয়া মিলে যদি মনিয়ারি থাকে, সেটি মনিয়ারি খরচ হিসেবে গণ্য হয়। তো খরচের মধ্যে হতে অব্যবহৃত আছে, এটার জন্য জাবেদা করব অব্যবহৃত মনিয়ারি ডেবিট আর মনিয়ারি হিসাব ক্রেডিট। টাকা লিখবো এই 1,000 টাকা সমন্বয়ে যেটা দেওয়া আছে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে রেওয়া মিলে দেওয়া ছিল মনিয়ারি 3,000 টাকা, ওইটার কোনো কাজ হবে না। না, ওইটা নিয়ে কোনো কাজ করবো না। আমরা মূলত যেটা অব্যবহৃত থাকবে, যেহেতু মনিয়ারি খরচ রেওয়া মিলে দেওয়া আছে, মনিয়ারি মানে মনিয়ারি খরচ বোঝায়, খরচের মধ্যেও তো অব্যবহৃত আছে, সেজন্য অব্যবহৃত মনিয়ারি ডেবিট আর মনিয়ারি খরচ ক্রেডিট। 3 নম্বরে বলেছে প্রদেয় নোটের উপর 5% সুদ ধার্য করতে হবে। প্রদেয় নোট রেওয়া মিলে কত ছিল? এই 83,000 টাকা। তা আমি পার্সেন্টেজ কেটে দেখি 83,000 টাকার উপর এত পার্সেন্ট কেটে কত হয়, তাই না? এই যে লক্ষ্য করি, 83,000 ইন্টু কত পার্সেন্ট? 5%, 4,150 টাকা। 4,150 টাকা হবে 5% হিসেব করে। রেওয়া মিলে ছিল 83,000 টাকা প্রদেয় নোট, তার উপরে 5% সুদ কাউন্ট করতে হবে। এটা নিয়ে জাবেদা করব। প্রদেয় নোটের সুদ ডেবিট, বকেয়া প্রদেয় নোটের সুদ ক্রেডিট। টাকা হবে ওই যেটা বের করলাম পার্সেন্টেজ কেটে, পার্সেন্টেজ কেটে যেটা হবে সেটাই, 4,150 টাকা।
আচ্ছা, শেষেরটা বলছে অনুপার্জিত সেবা আয়ের 20,000 টাকা অর্জিত হয়েছে। রেওয়া মিলে অনুপার্জিত সেবা আয় কত ছিল আমরা একটু দেখি, আমার সামনে বই আছে অবশ্য। রেওয়া মিলে অনুপার্জিত সেবা আয় আছে এখানে এই 31,200 টাকা। রেওয়া মিলে যাই থাক, এখানে যেহেতু সরাসরি বলেছে অর্জিত হয়েছে, অর্জিত যেটুকু হয়েছে সেটুকু নিয়ে যাবে করবো। অনুপার্জিত আয় যদি অর্জিত হয় তাহলে এখানে আয় বাড়ে, দায় কমে। অনুপার্জিত আয় দায়, সেখান থেকে যদি উপার্জন হয় তাহলে আমার উপার্জন বেড়ে গেছে, মানে কি আয় বৃদ্ধি পেয়েছে, আর দায় কমে গেছে। দায় যেটা কমেছে সেটার নাম হচ্ছে অনুপার্জিত সেবা আয়। তো অনুপার্জিত সেবা আয় হিসাব ডেবিট হবে, দায় কমলে ডেবিট হয়। অনুপার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। টাকা লিখবো, এই টাকাটাই লিখবো 20,000 টাকা যেটা অর্জিত হয়েছে। লাস্টে ব্যাখ্যা লিখবো অনুপার্জিত সেবা আয় অর্জিত হয়েছে। প্রত্যেকটার ব্যাখ্যা দেওয়া উচিত ছিল, কিন্তু আমার তো জায়গা নাই, সেজন্য দিতে পারি নাই। তোমরা পারবে, ব্যাখ্যা পারবে তোমরা। শেষের জাবেদাটা আমি আরেকবার বলছি। এখানে বলেছে অনুপার্জিত সেবা আয়ের 20,000 টাকা অর্জিত হয়েছে। অর্জিত হয়েছে মানে কি উপার্জন হয়েছে। তো অনুপার্জিত সেবা আয় উপার্জন হলে দুইটা পক্ষ, একটা হচ্ছে অনুপার্জিত সেবা আয় কমে যাবে, অনুপার্জিত সেবা আয় দায় কমে গেলে ডেবিট, তাই অনুপার্জিত সেবা আয় ডেবিট করেছি। আর আরেকটা পক্ষ হচ্ছে আয় বৃদ্ধি পেয়েছে, সে আয়টার নাম সেবা আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, সেবা আয় হিসাব ক্রেডিট হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল সমন্বয় জাবেদা। ওই যে পূর্বের একটা কথা আবারও বলছি, সমন্বয় জাবেদা পারলেই আমরা কার্যপত্র পারবো, কারণ কার্যপত্রটা সহজ, কঠিন হচ্ছে সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা যদি ঠিক হয় কার্যপত্র সহজ। তো আশা করি কার্যপত্রটা তোমরা নিজে নিজে সমাধান করতে পারবে। এখন কার্যপত্র করতে গেলে অনেক সময় লাগবে, কারণ অনেক বড় ছক, তাই না? তো যাই হোক, পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।